সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এসএ সাব্বিরের বিশেষ লাইভে। একটু আগে খবর পেলাম যে ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে এবং কে করেছে সে ব্যাপারে যখন খোঁজ খবর নিতে গেলাম, তখন তাদের অভিযোগের তীর চলে আসছে মির্জা আব্বাসের দিকে। এই বিষয়টা নিয়ে আজকে আমরা খোলামেলা আলোচনা করব। আমাদের আলোচনায় আমাদের সাথে আছেন রাশেদ হায়দার ভাই। ভাই, আপনাকে স্বাগত আমাদের বিশেষ লাইভে। আপনি নিশ্চয়ই খবরটা জেনেছেন যে একটু আগে আমরা নিউজে দেখেছি যে ওসমান হাদি সে গুলিবিদ্ধ হয়েছে এবং মির্জা আব্বাসের উপর সেই দোষ চাপানো হচ্ছে। এ ব্যাপারে আপনার মতামতটা আমরা জানতে চাই যে গুলি খাইলো ওসমান হাদি, ইন্না নিল্লাহ হইলো মির্জা আব্বাস, এটার পেছনে লজিকটা কি? সাব্বির, ধন্যবাদ তোমাকে এবং তোমার দর্শক শ্রোতাবৃন্দ সকলকে আমার অভিনন্দন। এবং তুমি এই মুহূর্তে একটা আর্জেন্ট লাইভ করা, এটাও জন্য তোমাকে সাধুবাদ জানাতে হয়। আসলে দেখো, এখানে আমরা যদি আসলে এই ওসমান হাদির গুলিবিদ্ধ এই কথাটা যাওয়ার আগে সম্ভবত একটু পেছনে যাও। আচ্ছা, গত 8 তারিখ সকলের স্মরণ আছে, এটা নিয়ে খুব বেশি উচ্চবাচ্য হয় নাই, কিন্তু এটা হচ্ছে যে গণ অধিকার পরিষদের রাশেদ খান আছে না, সেক্রেটারি জেনারেল? হ্যাঁ হ্যাঁ, রাশেদ খান, সে উত্তরবঙ্গে না কোথায় একটা মিটিং এ গিয়ে সেখানে সরাসরি মানে অনেক জনগণের সামনে টিভি ক্যামেরার সামনে বলছিল যে নির্বাচনের তফসিল ঘোষণা হইলে টার্গেট কিলিং হবে 50 জন। তার কাছে নাকি রিপোর্ট আছে। আচ্ছা, তাহলে কি সে খুন করিয়েছে এরকম কিছু? না, সেটা না, মানে আমি যেটা কথা যে তার কাছে কিভাবে 50 জনের টার্গেট কিলিং এর কথা সে বললো তফসিল ঘোষণা হওয়ার পরে, যে তফসিল ঘোষণা হইলে। এবং তুমি আরেকটা জিনিস চিন্তা করো, তফসিল ঘোষণা নরমালি আমরা করি, নমিনেশন ফর্মিনেশন যা হয় এগুলো কিন্তু তফসিলের পরে করে। একদমই তাই। এইবারই কিন্তু প্রথম সব দল তফসিল ঘোষণার আগেই প্রার্থী নির্বাচন করে প্রচার চালায় ফেলছে, পোস্টার ছাপানো হয়ে গেছে। এবং এই প্রার্থী নির্বাচন করার পরই গত 1 মাসে প্রায় 200 জন কিল হয়েছে বিভিন্ন ভাবে, কখনো জামাত, কখনো বিএনপি, একজন আরেকজনের সাথে কিলিং হয়েছে কিন্তু। এবং তুমি আরেকটা জিনিস দেখতে পারো যে চট্টগ্রামে তোমার বিএনপির একজন প্রার্থী নির্বাচনী প্রচার চালাতে যায়, সেখানে অলরেডি 2 জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছিল। হ্যাঁ, অল্প কিছুদিন আগে চিটাং থেকে শুরু কাহিনী, এরপরে রাউজান, রাঙ্গুনিয়া বিভিন্ন জায়গায় হয়েছে। এবং ঠিক 8 তারিখে সে বললো যে 50 জন টার্গেট কিলিং হবে এবং তার কাছে নাকি তথ্য আছে, গোয়েন্দা রিপোর্ট তার কাছে আছে। এটা বলার সাথে সাথে কিন্তু তাকে কিন্তু আসলে পুলিশ কাস্টডিতে নেওয়া উচিত ছিল, গোয়েন্দা কাস্টডিতে। একদমই তাই, একদমই তাই। জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল, ভাই তুমি যে কথাটা বলছো কিভাবে, কোথায়, কখন হবে, এটা বলো। একদমই তাই, একদমই তাই। রিপোর্টটাকে তুমি ফুল রিপোর্ট আমাকে দিতে হবে। জননিরাপত্তার বিষয়, জননিরাপত্তার বিষয়। কোনো গোয়েন্দা সংস্থার জানলো না, কেউ জানলো না, তুমি কোত্থেকে জানলা সেটা কিন্তু। এবং এইটা নিয়ে একটা বা দুইটা টক শোতে মনে 2 মিনিট বা 5 মিনিট আলোচনা হয়েছে, কোনো আলোচনা নাই। বাংলাদেশে এত বড় বড় ইউটিউবার, যেখানে ওরা কারো যদি পেটে গ্যাস হয় সেটা নিয়েও তারা শুরু করে দেয় রিপোর্ট। এইটা নিয়ে কেউ রিপোর্ট করলো না। এবং আজকে ঘটলো এই ঘটনা, কালকে 12 তারিখ গেল, কালকে ঘটনা ঘটলো, এই নির্বাচনী তফসিল, আজকে ঘটনা ঘটলো। তাইলে রইল কত? রইল বাকি 49। সে তো 50 জনের কথা বলছে, এখন 49 জন রইল। এই 49 জন কারা? এখন একটা জিনিস তুমি চিন্তা করো, ওকে মির্জা আব্বাস, আমিও জানি মির্জা আব্বাস একসময় বিশাল গুন্ডা ছিল। ঢাকা শহরে মির্জা আব্বাস তারা যা বলে তাই হয়। কিন্তু এখানে গুলি খেলো হাদি, কেউ জানে না কে গুলি করছে। হাদি গ্রুপের লোকজনই এই কাজ ছাড়তেছে যে মির্জা আব্বাসের বাড়ি আজকে ভাঙচুর করা হবে। কেন রে বাবা? এগুলো দিন শেষে কি মানে যে কোনো একটা উসিলা পাইলে মব ভায়োলেন্স করার একটা চক্রান্ত, এরকম এটা মব ভায়োলেন্স করা। এবং ঘটনা হচ্ছে যে ওই যে আমরা বারবার বলছি নির্বাচন হবে না হবে না, এটা হচ্ছে সেই সেইম। আপনার কথায় আমি আরেকটু কারেকশন করে দেই, মির্জা আব্বাস কিন্তু একজন গেরিলা মুক্তিযোদ্ধা। হ্যাঁ, তো আলটিমেটলি এই ইনকিলাব মঞ্চ কিন্তু টার্গেট করে মুক্তিযোদ্ধাদের ইতিহাস মানে মুছে দেওয়ার জন্য বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করেছে অতীতে। তোমার এখনো কি সেম কাজটা করতেছে? তোমার একটা মনে আছে কিনা দেখো, এই হাদির একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল। সে বলতেছিল যে জুনের পরে, মানে জুলাই আগস্টের লাস্টের দিকে
সে বলতেছিল আমরা সব জায়গায় ভাঙচুর করার জন্য আমাদের পাঠানো হয়, ফোন দিয়া বলা হয় অমুকখানে ভাঙচুর করো, তমুকখানে ভাঙচুর করো, আগামীতে আমাদের 10 লাখ টাকা করে না দিলে আমরা কোনো ভাঙচুরে যাব না। মনে আছে ভিডিওটার কথা? হ্যাঁ হ্যাঁ, টাকা ছাড়াও যাবে না। হ্যাঁ, সে কিন্তু ভাঙচুর মবের সৃষ্টি প্রথমে হাদিকে দিয়া, ওসমান হাদিকে দিয়া। মুক্তিযোদ্ধাদেরকে মারামারি সেটাও ওসমান হাদি। এখন দেখো ঘটনা হচ্ছে মুক্তিযোদ্ধা, বিএনপি তো বুঝে নাই। তুমি একটা জিনিস খেয়াল করো, নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার সাথে সাথে এরপর থেকে আর কেউ ভোটার হইতে পারবা না। এখন এই যে বিএনপির তারেক জিয়া, উনি ভোটার না বাংলাদেশে, ওনার কোনো পাসপোর্ট নাই, কিচ্ছু নাই, এই অবস্থা আমরা যেটা শুনতেছি, বাকিটা উনি জানে। এবং আমি ওই তর্কে যাচ্ছি না যে উনি কেন পাসপোর্ট নেন, অমুক নেই তমুক নেই। তারেক নির্বাচনী তফসিল ঘোষণা হয়ে গেল, তার মানে তারেক জিয়া ভোটার হইতে পারবে না। তাহলে ভোটারই যদি না হয়, নির্বাচনে বিএনপি যদি জিতেও, তাহলে তারেক পাবে না, প্রধানমন্ত্রী হইতে পারবে না, দামই থাকবে না 2 পয়সারও। এখন ঘটনা হচ্ছে তার মানে কি, তারেক জিয়াকে আগেই জানতো যে নির্বাচন এটা হবে না, যার কারণে সে ভোটার হওয়ার জন্য কোনো করে নাই, কি ইচ্ছা আগ্রহ প্রকাশই করে না, ভোটারই হইল না। তার মনে হয় যে ইউনূস যখন আসছে তখন মনে হয় এটা আগেই বলছে ভোট টোট হবে না বাবারে, আমি কিছুদিন থাকবো। গতকালকে 12 তারিখ গেল, নির্বাচনী তফসিল ঘোষণা হইল। একই দিনে আবার রয়টার্সে একটা ইন্টারভিউ আসলো রাষ্ট্রপতির, উনি বলতেছেন যে উনি রাষ্ট্রপতি ছেড়ে দিবেন সম্মানের সহিত। তাহলে ওনার অবস্থাটা এমন হচ্ছে যে ভাই ছেড়ে দে মা, কে দে বাসি। ওনার অবস্থা এরকম যে আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই। মানে এটা সম্ভবত তোমার এই বাংলাদেশের ইতিহাসে প্রথম হবে যে একজন রাষ্ট্রপতি পূর্ণাঙ্গ মেয়াদ শেষ না করে চলে যেতে হচ্ছে। হ্যাঁ, অপমান বোধ করছেন রাষ্ট্রপতি। হ্যাঁ, কিন্তু ওনাকে তো এই অপমান তো আজকে না, অপমান তো করাচ্ছে গত 15 মাস ধরে ওনাকে, এতদিন বলেন, হঠাৎ করে গতকাল বললো গুলি খায় কানের কাছে। এরা বলে যে কেবা কারা মোটরসাইকেল নিয়ে এসে গুলি করে দিছে কানের কাছে। কারণ আমার যেটা সন্দেহ, ওসমান হাদি নিজেও করাইতে পারে এই কাহিনী, এমন ভাবে করো যাতে কানের কাছে লাগে। ওই যে দেখো তার কানের কাছে লাগছে, আমার মনে হয় না খুব একটা হয়েছে, হয়তো হে মারা যাবে বলে আমার মনে হয় না। এটা তার মানে আপনি কি বলতে চাচ্ছেন এটা একটা মিডিয়া ট্রায়ালের অংশ, জনপ্রিয়তা বাড়ানোর জন্য? এটা হচ্ছে এক হচ্ছে জনপ্রিয়তা বাড়ানো। মনে আছে তোমার ডোনাল্ড ট্রাম্পের কথা, ইলেকশনের আগে ছিল, পরে ব্যান্ডেজ দিয়া সে। ওসমান হাদির এইটা এক এইটা হইতে পারে। দ্বিতীয় হচ্ছে যে ইলেকশনটা যাতে না হয় সেইটা ঘুরে বালি বিএনপির মুখে ছাই। দ্বিতীয় আরেকটা হইতে পারে, সেইটা হচ্ছে যে বিএনপি কে ওই যে -2 ফর্মুলা যেটা বলছিলাম, বিএনপি কে একটা ধোলাই দেওয়ার কঠিন চান্স এইটা। যে আজকে ওসমান হাদি, কালকে হয়তো দেখবো যে তারেক, পরশু দিনে হয়তো দেখবা যে আরেকজন আছে না, ওই যে ব্যারিস্টার ফুয়াদ, ওরা তো মাথার উপর দিয়া চলে যাবে, চুল জ্বলে যাবে গা, এরকম হইতে পারে আর কি। চুলই তো নাই, তো না চুল থাক না থাক, হয়তো বলবে যে আমি চুল পড়ছিল, ওই যে চুল ছিল ওটা গুলিতে চলে গেছে আর কি, জ্বলে গেছে। আচ্ছা, পরচুলা, চুলে আগুন লাগে। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, আমাদের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের যুক্তি অনুসারে এগুলো হইতে পারে। 2-1 জামাত এমপি ওদেরকেও নিজেরা কইরা দিতে পারে। কারণ স্নাইপার এই যে বেটা গুলি করছে, যে যেখান থেকে গুলি করছে, ও বেটা মাথায় গুলি করলো, কানের পাশ দিয়া যাবে না, গুলি তো ভাই এখানে ঢুকে যাওয়ার কথা। এখন খবরে তো আসতেছে যে ওর প্রচুর মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে, ও গুলিবিদ্ধ। তো এই বিষয়ে আপনি কি বলবেন? আমি চাই না যে হাদি মারা যাক এইভাবে, আমি এটা চাই না। আচ্ছা, যে হাদি, কিন্তু হাদি তো চায় মুক্তিযুদ্ধের পক্ষের প্রত্যেকটা মানুষ মরে যায়, সেইটার কথা না। আমি চাই না যে হাদি এত সহজে মরুক। আপনি চান না? হাদি তো চায়। আমি চাই হাদি পাগল হয়ে মরুক, হাদি পাগল হয়ে মরুক, পাগল হয়ে যাইতে হবে এই লোক। কিন্তু তারা যে গুলিটা করাইছে, এটা গুলি তারা নিজেরাই করেছে। দেখো জুলাই আগস্টে স্নাইপাররা গুলি করতো, সবাই বলছে যে মাথা দিয়া ঢুইকা, ব্রেন দিয়া বাইরে গেছে, নাক দিয়া ঢুইকা, পাছা দিয়া বাইরেছে, এরকম না। তাহলে হাদিরটা কানের কাছে দিয়া যায় কেন? তার মানে এমন ভাবে গুলিটা করাইছে যাতে এমন ভাবে যায় যাতে হাদি না মরে। এখন তোমার আসি সেই আবার কোথায় ওই যে 50 জন। আমি এর আগে অনেকগুলা ভিডিওতে, অনেকগুলো কন্টেন্টেও বলছি, বা অনেক লাইভে এসেও বলছিলাম যে বাংলাদেশে 5টা সংস্থা কাজ করে। তোমার পাকিস্তানে আইএসআই কাজ করতেছে, গোয়েন্দা সংস্থা। টার্কির গোয়েন্দারা কাজ করতেছে বাংলাদেশে, চাইনিজ গোয়েন্দা কাজ করতেছে, আমেরিকান গোয়েন্দা কাজ করতে, এবং মোসাদ
সরাসরি MI5 কাজ করতেছে বাংলাদেশে, হুম এবং এ ইয়েদের সাথে কি বলে তোমার এটাকে, ওই যে ইয়ে আছে আমাদের হুম এই রাশেদ খানের সাথে কিন্তু তোমার মোসাদের এর আগেও বৈঠক হয়েছে বেশ কিছু, এগুলো হ্যাঁ, থমরুল নুরুল হক আলীর সাথে। নুরুলের সাথে মেহেদী সাফাদির সাথে বৈঠক হয়েছে। এবং সে নিজেও বলছে যে সে বৈঠক করছে। আবার হুম এদিকে দেখো যে বেনামিন না কি জানি একটা ছেলে, বিন বিন ইয়ামিন মোল্লা, বিন ইয়ামিন মোল্লা। সে বাংলাদেশে আসছিল কিছুদিন আগে, সে নিজের একটা ভিডিও ভয়েস রেকর্ড ভাইরাল হয়েছে যে সে মোসাদের এজেন্ট, সে বাংলাদেশে আসলে বড় বড় অফিসাররা তাকে প্রটোকল দেয়, গোয়েন্দা আচ্ছা, নিরাপত্তা দেয়। তাহলে মোসাদ যে বাংলাদেশে আছে এখন বোঝা যায়। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা বাংলাদেশে তার মানে সক্রিয়। বেশ সক্রিয়। তার কারণ হচ্ছে যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা যখন তোমার এই যে ইয়ের সাথে যুদ্ধ লাগছে, এই প্যালেস্টাইনের সাথে যখন যুদ্ধ হচ্ছিল হামাসের সাথে, ঠিক 3 মাস আগে ওরা বলছিল যে হামাসের এখন মেইন ঘাঁটি হচ্ছে যে পাকিস্তান, এবং পাকিস্তান যেহেতু মেইন ঘাঁটি, তারা বাংলাদেশে আসছে, বাংলাদেশ থেকে থেকে যেহেতু ISI এখানে আছে, তারা এদের সাথে ওই ঘাঁটিগুলো ধ্বংস করতে চাইছে। আবার দেখো ডন পত্রিকায় কি বললো, যে বাংলাদেশ হচ্ছে জঙ্গিবাদের পাইপলাইন। হুম সব মিলাও, বাংলাদেশও তো আন্তর্জাতিক বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করতেছে, এটারে পুরো অগ্নিগর্ভা করে রাখছে বাংলাদেশ। অগ্নিগর্ভ। হাদি দিয়া শুরু, কাকে দিয়ে শেষ? তোমার আজকের হেডলাইন যদি হইতো এটা যে হাদি দিয়ে শুরু কাকে দিয়ে শেষ, তাইলে আরো মজা হইতো, মানুষ জানতো। কারণ ওই যে 50 জন কারা, তা এখনো তোমার মির্জা আব্বাসের দিকে তীর কেন? তীর তো হওয়া উচিত রাশেদদের দিকে। হ্যাঁ, কারা তার কারা মানে দিন শেষে -2, তার মানে দিন শেষে -2, এবং ওই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হ্যাঁ, বিএনপিতেও আছে, আওয়ামী লীগেও আছে। এই বাস দুইটারে মিশায় দিতে পারলেই তো নেতৃত্ব শূন্য শেষ, গেম। ধ্বংস, ফুল ধ্বংস। -2। এরপরে ওরা স্বাধীনতা বিরুদ্ধে এই দেশ চালাবে। ইনুস হুম সাহেব হুম রাষ্ট্রপতি হয়ে যাবে, যেহেতু আমাদের রাষ্ট্রপতি বলে দিয়েছেন যে উনি ক্ষমা চেয়ে চলে যেতে চাচ্ছেন। এখন আসলে কি উনি কি চলে যেতে পারবেন, উনি কি জেলে যাবেন না নির্বাসনে? এইখানে আবার গট ইট। জামাত একটা প্ল্যান করতেছে। তার মানে উনি ওদের বলেন, আলটিমেট টার্গেট হচ্ছে মুক্তিযুদ্ধ, সেটা যে হ্যাঁ, দলেই থাকুক। যে এই দেশে মুক্তিযুদ্ধ ধ্বংস করে দিতে হবে, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার চেতনা। এইটা পুরো ধ্বংস করে দিতে হবে। এবং জামাত বা মৌলবাদীদের যেটা টার্গেট, সেটা হচ্ছে রাষ্ট্রপতিকে ফাঁসি দেওয়া হবে তারা। এখন তুমি ওকে বলতে চাও ভাই কিভাবে? একটা জিনিস ওকে। দেখো, জামাত এই রাষ্ট্রপতি যখন ওই যে ইয়ের মানব জমিনের সম্পাদকের সাথে কথা বললো, মনে আছে? আজ থেকে 6 মাস হুম 7 মাস আগে, হ্যাঁ হ্যাঁ, ওই যে যে উনি তো বললো আমাকে যে শেখ কিছু বলে হাসিনার, গেলেন না ওই শিরোনামে। হ্যাঁ হ্যাঁ, শেখ হাসিনার পদত্যাগ পত্র তো আমি কোথাও পাইনি, অনেক জায়গায় খোঁজ দিয়েছি, কেউ আমাকে দেখাতে পারেনি। হুম এইটা হুম বলার পর পরই তোমার এই যে আমাদের ইয়ে আসিফ নজরুল কি বললেন, যে উনি মিথ্যা বলেছেন, উনি হুম রাষ্ট্রপতি, দেশের সর্বময় ক্ষমতার অধিকারী, হুম, উনি মিথ্যা বলেছেন। এই কথা কিন্তু কোনো MP, মন্ত্রী, প্রধানমন্ত্রীও বলতে পারেন না। একদমই তাই। এবং উনি এবং যেটা বলবে সেটাই আইন, কারণ সে পদাধিকার বলে মহামান্য। হ্যাঁ, মহামান্য। এখন এরা বলতে চাচ্ছে যে রাষ্ট্রপতি তো ওত নিয়েছেন যে রাষ্ট্রের গোপনীয়তা রক্ষা করবে, তো রাষ্ট্রের গোপনীয়তা উনি খর্ব করেছেন, শেখ হাসিনার পদত্যাগ পত্র পায় না, এটা বলে উনি আইন ভঙ্গ করেছেন বা ওত ভঙ্গ করেছেন, শপথ ভঙ্গ আচ্ছা করেছেন। এই আচ্ছা কারণে ওনাকে ফাঁসায় ফেলবে বলতেছে। যদি আচ্ছা ওরা ক্ষমতায় কোনো মতে আসে, তাহলে এই কারণে ওনার বিচারে নিবে। আর ঢুকানোর পরে ওনারা 250 হত্যা মামলা দেওয়া হবে, কারণ ওনার সময়কালে এই আওয়ামী লীগ যা করছে এটার দায় দায়িত্ব ওনার উপরও বর্তায়, কারণ উনি কেন থামালেন না, উনি কেন আচ্ছা তখন জরুরি অবস্থা করে বা সংসদ ভেঙে দিয়ে শেখ হাসিনাকে ফালাই দিয়ে অ্যারেস্ট করাইলেন, এগুলোর আচ্ছা জন্য আচ্ছা ওনারা হয়তো ঢুকাইয়া ফাঁসিও দিয়ে দিবে। এটা হচ্ছে তাদের প্ল্যান। ডাক্তার ইউনূস রাষ্ট্রপতি হবে, এইটা আচ্ছা। হচ্ছে মূল প্ল্যান জামাতের। মুক্তিযুদ্ধরে পুরো শেষ করবে, আর কিছুই রাখবে না এখনো। আর সেটারই মানে কার্যক্রম শুরু করলে হাদিরে দিয়ে, এই ওসমান হাদিরে দিয়া। আমি আপনাকে আরেকটা জিনিস দেখাতে চাই। আমাদের সাবেক রাষ্ট্রপতি যিনি ছিলেন, হ্যাঁ, তার নামে একটা কথিত মামলা দিয়ে, তার নামে একটা কথিত মিথ্যা অভিযোগ এনে, দুর্নীতির অভিযোগ এনে তাকে তাকে পর্যন্ত ওই মামলায় ফাঁসানোর একটা চক্রান্ত চলতেছে। ঠিক যেভাবে আপনি বললেন যে আমাদের রাষ্ট্রপতিকে আহ ইয়ে করে, মানে অপবাদ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর একটা চক্রান্ত চলতেছে না, ঠিক তেমনি আমাদের যেই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব, তাকে ফাঁসানোর জন্য
ব্যাপক গেম চলতেছে। আপনি দেখেন এই যে সাবেক হ্যাঁ রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানের দুদক কত 24 কোটি টাকা, অথচ ডক্টর ইউনূসের কর বাকি 666 কোটি টাকা। 666 কোটি টাকা। তো 666 কোটি টাকার অনুসন্ধান তুমি বন্ধ করে দিয়ে তুমি 24 কোটি টাকার অনুসন্ধান, তাও কথিত কথিত। মিথ্যা, মিথ্যা। তো মিথ্যা অনুসন্ধান তুমি করতে পারো আর সত্যটা তুমি ঢেকে রাখতেছো, এটা কোন ধরনের চক্রান্ত আমরা বুঝি না। ঠিক যেভাবে রাষ্ট্রপতিকে অপমান করার একটা চক্রান্ত চলতেছে, ঠিক একইভাবে সাবেক রাষ্ট্রপতিকে অপমান করারও একটা চক্রান্ত হ্যাঁ। চলতেছে। তবে তাহলে এখানে দিন শেষে আজকে যার আরেকটা জিনিস আলটিমেট মজার টার্গেট আছে, কিন্তু আরেকটা জিনিস কি বল? মজারও হইতে পারে, সেটা কি জানো? জি আজকে বলেন। ওসমান হাদিকে গুলি করার মাঝখান দিয়ে এখন আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা এইটা নিয়ে খুব হই হই হবে। একদম। এবং 14 তারিখ, ডিসেম্বরের 14 তারিখ যেহেতু এই তোমার বুদ্ধিজীবী হত্যা দিবস, হুম। বুদ্ধিজীবী হত্যা দিবসের আগ পর্যন্ত হয়তো কালকে পরশু ভিতরে আরো দুই একটা ঘটনা চরম ঘটবে, এবং এই ঘটনাগুলোতে মানুষ যখন ব্যস্ত থাকবে তখনই হয়তো ঘোষণা আসবে যে খালেদা জিয়া আর নাই, উনি শহীদ হয়ে গেছেন। তার মানে বিজয়ের মাসকেও ইতিহাস থেকে মুছে দেওয়ার জন্য শোকের মাস বানানোর চক্রান্ত। হ্যাঁ, 14 তারিখে হয়তো খালেদা জিয়া শহীদ হয়েছেন ঘোষণা দিয়ে দিবে, যাতে মানুষ ওইদিকে নজর না দিয়া এগুলা নিয়ে পড়া থাকে। কারণ মানুষের তো আলোচনা করতে পারে, খালেদা জিয়া তো এই 8 তারিখ, ডিসেম্বরের 8 তারিখেই মারা গেছে, এই 8 তারিখ 28 তারিখ, নভেম্বর 28 তারিখে মারা গেছেন, যেটা ওনাদের দলের সাবেক এমপি বলছেন 28 তারিখে যে উনি আচ্ছা মারা আচ্ছা গেছেন, যে আচ্ছা এখনো আচ্ছা। আছে। হয়তো এটাও হইতে পারে যে 14 তারিখে ওনাকে শহীদ ঘোষণা করার পরে যাতে এগুলা নিয়ে কোনো কথাবার্তা না হয়, সেই জন্যই হয়তো আজকে ওসমান হাদিরে দেওয়া হইলো, যে ওসমান হাদি দেওয়া হয়েছে, কালকে হয়তো আরেকজনরে দিবে। এদিকে বিএনপির কিছু লোক যে আগামী বুঝছি। 72 ঘন্টার ভিতরে ব্যাপক মাইর খাবে, এটা শিওর থাকতে পারো, এটা একদম বুঝতে লিখিত পারছি। রাখতে পারো যে অনেকেই মাইর খাবে। বুঝতে পারছি। বুঝতে পারছি। তার মানে এটা আলটিমেটলি শুধু যে বিএনপি বা আওয়ামী লীগ কেন্দ্রিক, নট লাইক দ্যাট, এটা সার্বভৌমত্ব নিয়েই টান দিছে ওরা। হ্যাঁ, পুরো সার্বভৌমত্ব, কিছুই কারণ থাকবে আপনি না দেখেন, বাংলাদেশে। আপনি দেখেন একটা জিনিস, বুঝলাম ইয়া খারাপ, আওয়ামী লীগ খারাপ, শেখ হাসিনা খারাপ, চলে গেছে। সাবেক রাষ্ট্রপতি এ তো রাজনীতি থেকে অবসর নিছে, হেরে হ্যাঁ, থ্রেট অনেক মনে বছর। করতেছে। হ্যাঁ, তারা হ্যাঁ, থ্রেট মনে করতেছে। উনি অসুস্থ সংবিধান, একজন লোক, উনি যদি হ্যাঁ দুর্নীতিগ্রস্ত হতো, উনি তো দেশ থেকে গেছিলেন না সিঙ্গাপুর উনি ট্রিটমেন্ট করতে, হ্যাঁ হ্যাঁ উনি ট্রিটমেন্ট করে ফিরেও আসছেন দেশে। ওনার হ্যাঁ, বাড়িটা এ পর্যন্ত 2 বার ভাঙছে, ওনার বাড়িতেও দেখছে, একজন রাষ্ট্রপতির বাড়ি এরকম হবে এটা আমি কল্পনাও করিনি, যে একটা সাধারণ বাড়ি। টিনের চালা ঘর। আরে ভাই, আমাদের দেশে আমাদের বাড়ি ঘরই ওনার চেয়ে ভালো, হ্যাঁ, সাদামাটা একটা লোক। তার মানে এখন এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলি দেওয়ার আগে মির্জা আব্বাসকে বলি দেওয়ার একটা চক্রান্ত চলতেছে। হ্যাঁ, মির্জা আব্বাস বলি হয়ে গেছে অলরেডি, উনি গন কেস, মির্জা আব্বাস অলরেডি গন কেস। বুঝতে এটার পারছি। দায় দায়িত্ব মির্জা আব্বাসের উপরে। দেখবা যে এই যে কার্ডটা, এটা তো অলরেডি ফেসবুকে আছে, হাজার হুম হাজার ছেলেপেলেরা শেয়ার করতেছে। হুম। গতকালকে যেমন যে ইউনিভার্সিটির শিক্ষকদের ধোলাই করলো। ঠিক যেভাবে অপবাদ দিয়ে শেখ হাসিনাকে মাইনাস করেছে, ঠিক সেভাবে অপবাদ দিয়ে এদেরকে মাইনাস করবে। হ্যাঁ, খালেদা জিয়া তো অসুস্থতার অজুহাত দিয়ে তাকেও হয়তোবা শহীদ ঘোষণা করে দিবে। দেওয়ার পরে বিজয়ের মাসটাকে শোকের মাস বানায়া বিএনপি আর আওয়ামী লীগের ভিতর একটা মানে আনুষ্ঠানিক দ্বন্দ্ব লাগায় দিবে, যে একদিকে না, আওয়ামী লীগ এখানে পালন আওয়ামী লীগ করবে। তো নাই, বিএনপি আওয়ামী লীগের দ্বন্দ্ব লাগানোর কিছু না, আওয়ামী লীগ তো নাই, নাই বরঞ্চ কিন্তু, বিএনপির ক্ষতি, বিএনপির না, এই এখানে গত আরেকটা 16 মাসে। পয়েন্ট আছে, এখানে আরেকটা পয়েন্ট আছে। 16ই ডিসেম্বর কি শুধু আওয়ামী লীগ একা পালন করবে? দেশের সাধারণ মানুষ যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তারা পালন করবে। তো এই অবশ্যই মুহূর্তে আইসা যদি এই বিজয়ের মাসকে শোকের মাস বানাইতে পারে ওরা, তাহলে খুব সহজেই বিএনপি কে মুক্তিযুদ্ধ থেকে অনায়াসে সরায় নিয়ে দেওয়া যাবে। কেন? এই তোদের যে লিডার সেই তো মারা গেছে এই মাসে, তোরা আবার কিসের বিজয়ের মাস পালন করবি? হ্যাঁ। তার মানে অটোমেটিক্যালি একটা গোষ্ঠী কিন্তু অফ হয়ে গেল, ওরা করবে না। না, আচ্ছা, এবার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে এই যে ডিসেম্বর মাসটাকে যে ঐতিহাসিকভাবে আমরা উদযাপন করি, এটা শুধুমাত্র একমাত্র পালন করবে কে? যদি আওয়ামী লীগ মাঠে থাকে তবে। আদারওয়াইজ যদি আওয়ামী লীগ মাঠে না থাকে, জামাত বিএনপি এরা তো এই যে বিজয় দিবসে প্যারেড গ্রাউন্ডই করে না, কুচকাওয়াজি করে না, এরা মুক্তিযুদ্ধকে স্বীকৃতিই দেয় না, এরা মুক্তিযুদ্ধকে প্রতিনিয়ত ছোট করে। এরা কি আপনি মনে করেন বাংলাদেশের বিজয় দিবসকে উদযাপন করবে এই মাসে? না, মোটেও করবে না। না। তাহলে আলটিমেটলি আওয়ামী লীগ নাই মানে বাংলাদেশের সার্বভৌমত্বের ইতিহাস, মুক্তিযুদ্ধ পুরোটা একবারে বিদায় করে দিল ওরা। দখল করলো কারা?
পাকিস্তানপন্থী আইডিওলজি যারা চর্চা করে তারা এই যে হাদি মাদি এই যে একটা দুইটা এগুলা বলি দিয়া পুরা সার্বভৌমত্ব টান দিবে, হ্যাঁ, ব্যাপারটা এরকম। এটাই ঠিক। এখন এখানে ঘটনা হচ্ছে কি জানো, বিএনপি বুঝে নাই, বা বিএনপি বুঝলো ক্ষমতা যাওয়ার লোভে তারা হই হই করছে। এখন তোমার একটা ছোট্ট গল্প বলি। বলে। একটা গর্তে একটা ব্যাঙ আর একটা সাপ ছিল। হুম তো সাপ তো একটু তেরা বেড়া করে হাঁটে, এটা সবাই জানো, আর হুম ব্যাঙ লাফাইয়া হাঁটে। তো একদিন সাপ আইসা বলতেছে, দেখো তুমি আর আমি একসাথে থাকি, তোমার সাথে আমার খুব বন্ধুত্ব, তা না হলে তোমারে এতদিন আমি কামড়াইয়া 2 টুকরো করে ফালাই দিতাম। হুম তো ব্যাঙ বলতে, কেন বন্ধু তুমি আমার এটা বললা? যে না, তুমি এই যে লাফাইয়া লাফাইয়া হাঁটে, এটা আমার ভাল লাগে না, ঠিক মতো হাঁটতে পারো না। তো করে ঠিক আছে। এর 4-5 দিন পরে ব্যাঙ আইসা করে দেখা, দোস্ত আমরা দুজন দোস্ত মানুষ, বন্ধু মানুষ, তুমি তো আমার হাঁটা নিয়ে খুব তিরস্কার করলা, তো তুমিও যেন তেরা বেঁকা করে হাঁটো, এইটা আমার পছন্দ না। তুমি সোজা হাঁটতে পারো না, আমি তো লাভ দিই সোজা, কিন্তু তুমি তো একবার এদিকে তেরা বেড়া করে হাঁটো। হুম এই দুইজনের দুই কথায় দুজন খুব মনক্ষুণ্ণ, কেউ কারোর সাথে কথা বলে না দীর্ঘ 2 মাস। আচ্ছা। 2 মাস পরে বর্ষাকাল আসলো। তো হুম, ব্যাঙ বিল থেকে ওইটা রাস্তা পার হইতেছে, ওই তার গর্তে যাবে। হঠাৎ আচ্ছা দেখে যে সাপ রাস্তার মধ্যে একদম লম্বা হয়ে শুয়ে আছে। আচ্ছা আচ্ছা। ডাকতেছে, দোস্ত দোস্ত উঠো উঠো, তুমি শুয়ে রয়েছে কেন, দোস্ত উঠো, এই গাড়ি ঘোড়া গেলে তো তুমি মরে যাবে, গাছ চাপাই দিবে। হুম দোস্ত উঠে না। মাথার কাছে দেখে যে দোস্তর মাথা তো কয়েক হাজার টুকরো হয়ে গেছে, চ্যাপ্টা হয়ে গেছে, রক্ত বাইরেতেছে। তো পাশে দাঁড়ায় কইতেছে, আরে দোস্ত সোজা তো হইলা, তবে মরিয়া সোজা হইলা, মানে মারা যাওয়ার পরে একদমই তাই। সোজা হইলা। তা বিএনপির অবস্থা হচ্ছে ওইরকম, এদিক ওদিক সব খাইতেছে কিন্তু কোনো কিছুই পাইতেছে না। ক্ষমতায় যাওয়ার লোভে তারা দেশ ম্যাচটা কিছুই চাইতেছে না। এখন বিএনপি বুঝবে যে কাহিনীটা কি। এই বিএনপি গত 16 মাস ধরে বাংলাদেশের কোনো আওয়ামী লীগের কোনো এই ঘর বাড়ি রাখে নাই। ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে ওসমান হাদি মরার সাথে সাথে ঢাকা 8 আসনে জামাতের প্রার্থী সাদিক কায়েম। সাদিক কায়েম। গেম এখন এখন ঘোষণা দেখো, হয়ে গেছে। ঘোষণা হয়ে গেছে। এখন দেখো, ওসমান হাদি তো জামাতের প্রোডাক্ট, ওসমান একদম। হাদি জামাতের প্রোডাক্ট, এবি পার্টি সবই জামাতের প্রোডাক্ট। এখন হুম, বিএনপি যতগুলা মামলা আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সব বিএনপি করছে, যত একদম। ঘর বাড়ি যা ধ্বংস করছে সব বিএনপি, তৌহিদে জনতার নামে যা করছে তাও বিএনপি, সবই বিএনপি, দখল বেদখল সব বিএনপি করছে। আর জামাত কি করছে? জামাত সব উচ্চ পদগুলো ওরা কুক্ষিগত করছে। হ্যাঁ, চেয়ার জামাত, দখল করছে। হ্যাঁ না, জামাত ডিসি নিয়োগ, ঠিক আছে বিএনপি ডিসি নিয়োগ সমস্যা নাই, কিন্তু ডিসির পর থেকে পিয়ন পর্যন্ত সব জামাতের। একদমই পুলিশের তাই। এসপি বিএনপি দিছে, ওকে, এসপির পর থেকে যা আছে সব জামাতের। তো তুমি দেশ চালাইবা কেমনে? এই যে একদমই তাই। 2জন উপদেষ্টা পদত্যাগ করছে, এখন ওনারা ইলেকশন করবে। পৃথিবীর কোন ইতিহাসে আছে যে উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মতন এসে, এই যে এই 2জন, ওনারা আবার ইলেকশন করে কিভাবে? আসিফ মাহমুদ, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া আর হচ্ছে মাহফুজ, দুইজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। একজনও সম্পদের হিসাব দেয় নাই আজ পর্যন্ত। না, তার যে আয় কত, ডাক্তার ব্যয় কত। ইউনুসই দেয় নাই, ডাক্তার ইউনুসই দেয় নাই, সেখানে এই 2জনের কথা কি? কেউ হাঁস খায়, কেউ পুরো বাংলাদেশটারে খায়। হুম এর দুজনই তো কাজ করছে। এবং এই উপদেষ্টা পরিষদে শুধু এই 2জন না, এই সমন্বয়কদের মধ্যে প্রায় 70 জন সমন্বয়কের জন্য স্পেশাল বরাদ্দ হয়েছে ওদের অঞ্চলে, যেখানে যেখানে নির্বাচন করবে। তার মধ্যে যে দেখো, এই ফুয়াদ 1500 কোটি টাকার একটা ব্রিজের টেন্ডার করাই নিয়ে গেছে। সেখানে ইট দিবে কে, বালু দিবে কে, সিমেন্ট দিবে কে, এগুলা যাতে অন্য কেউ না দিতে পারে, তার দলের লোকরা দিতে পারে, এগুলা নিয়ে গ্যাঞ্জাম। এগুলা নিয়ে সেখানে এই চোখ শহীদ, নাক শহীদ, দাঁত শহীদের অবস্থা। আচ্ছা। আয়সা মানে লম্বা লম্বা শহীদ কথা। হচ্ছে। হ্যাঁ, শহীদ শহীদ হচ্ছে। হচ্ছে, সব শহীদ। ওই যে ডিপজলের একটা ছবি দেখছিলাম, কয় তুই কে, রিয়াজ রে বলতেছে, কয় আমি শহীদ, কয় সব শহীদ তো মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে, তুই কোন শহীদ? তো ডিপজলের ওই ডায়লগটা হঠাৎ করে মনে পড়ে গেল। যাই হোক, এখন আমরা দর্শকদের কাছ থেকে কিছু প্রশ্ন নিব। প্রশ্ন বলতে মতামত নিব আর কি। হ্যাঁ, আহ, আচ্ছা। নাটক কম করো, তারপরও এই দেশদ্রোহীর মৃত্যু হলেই জাতি কিছুটা প্রশান্তি পাবে, এটা ঠিক।
কারণ যেইভাবে এই দেশদ্রোহীরা আস্ফালন দেখাচ্ছে, মুক্তিযুদ্ধকে মিটাইয়া দেওয়ার আস্ফালন, সেই জায়গায় ডাকসু নেত্রী যে রাফিয়ার কথা মনে আছে তো আপনার? রাফিয়া, হ্যাঁ। হ্যাঁ, যিনি 32 নম্বর ভাঙতে যায় ইংলিশে আইএলটিএস কোর্স করায় ফেললো সাংবাদিকদের। হ্যাঁ, এখন এই রাফিয়ার একটা মানে দুষ্টু মিষ্টি ভিডিও নাকি ভাইরাল হয়েছে। এ ব্যাপারে আপনার একটা মতামত আমি জানতে চাচ্ছি। আসলে ভিডিওগুলা ভাইরাল হয়েছে, এটা অনেকে ইনবক্সও পাঠাইছে। হ্যাঁ, হ্যাঁ, তবে আমার কাছে মনে হচ্ছে যেন এটা রুচির দুর্ভিক্ষ। একদমই তাই, রুচির দুর্ভিক্ষ। একদমই তাই। তুমি যদি পার্সোনালি আমারে জিজ্ঞেস করো যে ভাইয়া আপনার কেমন লাগছে, তো ভাই আমার এই যে দাড়ি সব পাইকা গেছে, সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, আমার পোলা ছেলে বিয়া করাই ফেলছে অলরেডি। সুতরাং এইসব ভিডিও দেখে এখন আর ওই তোমার 18 বছর 20 বছরের ছেলেদের মতো আমার লাগে না। রুচি বোধের বিষয় আছে। আর এরপরও আবার আরেকটা কথা কি জানো, যে যে যেমন তার জন্য আল্লাহ আসলে ঠিক তেমনই তেমনটাই রাখ। নির্ধারণ করে অথচ রাখে। অথচ দেখেন হিজাব টিজাব পইরা এসে সাংবাদিকদের সামনে এমন ভাব 32 নম্বর সে ভেঙে ফেলবে, না ভাঙলে তার ইসলাম কায়েম হচ্ছে না। না, অথচ সে তলে তলে যায় ডাকসুর মতো একটা এবং মানে তোমার তাদের যে প্রতিষ্ঠানের পথধারী। কথাবার্তা, এই যে হ্যাঁ, তোমাদের জেনারেশন জেড এর যে ভাষা, হুম। যে ভাষা, আমি জেনারেশন জেড নই, আমি বাঙালি, আমি বাঙালি, আমি না না, মুসলমান। আমি তোমার বয়সের হিসাবে বলতে, তোমাদের জেনারেশন জেড এর যে মুখের যে ভাষা আর কি, এটা সব কল্পনা করা যায় না। এখন তুমি ওই ইয়েতে আমেরিকাতে যদি যাও, বড় হুম, থেকে বুড়া সবার কথাই আছে ফাক ইউ, একটা কথা আছে ওদের, একটা প্রচলিত শব্দ ফাক ইউ। আচ্ছা, ঠিক আচ্ছা। আছে, কিন্তু এইটা জায়গায় দেখেছো কোনো ছেলে মা বাবার সামনে এই শব্দটা উচ্চারণ করে না, তারা বন্ধু বান্ধব উচ্চারণ করে, একদমই, বন্ধু বান্ধবের ভিতরে উচ্চারণ করে। এবং একদমই তাই। দুই একটা কথা, মানে আমি আসলে এই শব্দগুলো ভুলেও গেছি এখন। আপনি যে আমার খেয়াল করে আপনার, দেখেন আমাদের দেশে কি হয়, ওপেনলি মানে বন্ধু বন্ধুরে বলতেছে খানকির বলা, আরে ভাই। হ্যাঁ, অথচ মাকে এগুলো রুচির দুর্ভিক্ষই তো। অথচ তার মা আর তার মা আলাদা কিসে? কিন্তু ওপেনলি গালিগালাজ চলতেছে। উইড খাওয়া মানে গাঞ্জা খাওয়া একটা ফ্যাশনে পরিণত হয়েছে। এই যে রুচির দুর্ভিক্ষ গুলা, এরা নাকি আবার দেশ শাসন করবে, চিন্তা করা যায়? সেটাই তো বলতেছি, যে এরা যে আসলে দেশটারে কোথায় নিবে এরা নিজেরাও জানেন। এরা নিজেরাও জানে না, এবং এরা বলতেও পারতেছে না যে আসলে কি করবে। এমন অবস্থা হয়েছে যে এরা ওই যে জুলাই করতে করতে, এরা এখন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি কিছু না, এরা খালি জুলাই। হ্যাঁ, এরা গত 17 মাস সব মাসই জুলাই, কারণ জুলাই যতদিন জুলাই জুলাই করা যাবে ততদিন মাল ইনকাম করা যাবে, ধান্দা করা যাবে। আসিফ একদমই তাই। মাহমুদ সজীব ভুঁইয়ার হাজার কোটি টাকা কোত্থেকে আসছে? এই যে মংলা মাসুদ, সে হুম, নিজে বলছে যে আমার গ্রামে হাতিয়াতে আমার গ্রামের সবচেয়ে ভাঙা বাড়িটা আমার, আর এখন বলে হাতিয়াতে সবচেয়ে বড় বাড়িটা আমার। তাইলে দুইটা চিন্তা করা ভিডিওতে, যায়। ভিডিও টিভি চ্যানেলে দেওয়া বক্তৃতা। কই থেকে আপনি আলাদ্দিনের চেরাগ, আলাদ্দিনের রাষ্ট্রীয় চেরাগ টাকা, পেলেন? রাষ্ট্রীয় টাকা পাইছে। এরপরও বাঙালি বুঝে না। বাঙালি বুঝুক, আমার মতে বাংলাদেশের মানুষ আরো বুঝুক, আরো সাফার করুক। আমার হিসাবে তো আওয়ামী লীগের পোলাপান যেগুলো মিছিল করে, আমি তাদেরও বলে বাইরে মিছিল করিস না, কারণ হচ্ছে আওয়ামী লীগ আরো 10 বছর পরে আসুক দেশে। আপনি দেখেন বেগম হ্যাঁ, রোকেয়াকে মুরতাদ ও কাফির আখ্যা দিয়ে রাবি অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পোস্ট, চিন্তা করা যায়? তাহলে এদের কাছ থেকে নতুন জেনারেশন কি শিখবে? এখন ওনারা কেন বেগম রোকেয়ার উপর খেপা, কারণ হচ্ছে বেগম রোকেয়ার কারণে ওনারা 6 বছর থেকে 7 বছরের মেয়েদেরকে বিয়ে করতে পারে নাই। হুম, হুম, হুম। এই কারণে ওনার বেগম রোকেয়ার উপরে খেপা। উনি শেষ খেপা। পর্যন্ত নাকি ডিলেট করেছেন হুম, স্ট্যাটাসটা, কিন্তু হুম। ডিলেট করে কি লাভ হবে? আপনার মাথায় তো মনের বসে থেকে আছে তো ওইটা, একদমই তাই। আপনার মাথায় তো মস্তিষ্ক বসে রয়েছে মনন। ওইটা। একটা 6 বছর 7 বছর 10 বছরের মেয়ে বুঝেই না যে আপনার বিয়া কি আর শাদী কি, আপনি তো দর্শন করার জন্য নিয়ে যাইতেছেন। আপনার একদমই তাই, চরিত্র তো সেই, আপনার চরিত্র তো ধর্ষকের চরিত্র। একদমই তাই। শুধু আপনি ধর্ষকের কথা বলবেন, আমি ডিরেক্ট বলবো যে এই সমস্ত লোকজনের কাছে সেক্স একটা ফ্যান্টাসি। হ্যাঁ, ওদের কাছে এদের কাছে। একটা কথা বলি তোমারে, জি, এটা হচ্ছে যে ঢাকা শহরে বস্তি দেখছো না? একদমই বস্তি তাই। কোনগুলো, বস্তি দেখছি, কোনগুলো দেখছো?
করাইল বস্তি দেখছি। করাইল বস্তি, বিএমপি বস্তি, এগুলা দেখছো না? হ্যাঁ হ্যাঁ, আগারগাঁও বিএনপি বস্তি। ট্রেন স্টেশনের পাশে বস্তি দেখছো? রেল লাইন চলে যেখান দিয়া, হ্যাঁ রেল হ্যাঁ, লাইনের কারণ পাশে বাজারে, দুই কারণ পাশে বাজারে বস্তি, আছে। হ্যাঁ হ্যাঁ, কারণ রেল বাজার লাইনের দুই তেজগাঁর পাশে দিকে বস্তি। আসি, এই দেখেছি। দুই পাশের বস্তিতে কি হয়? এই দুই পাশের বস্তিতে টিভি নাই, রেডিও নাই, কিচ্ছু নাই। হুম এরা সারাটা দিন কাজ কাম কইরা আইসা ভিক্ষা করুক, টোকাক ওই টোকাক, আইসা রাতের 9টা-10টার সময়, ওই যে লাইটও তো নাই, হারিকেন বা কুপি বাতি যা জ্বালায় এগুলো দিয়ে ভাত টাত খেয়ে নিবে আর শুয়ে পড়ে, ঘুমায় পড়ে বেচারারা। হুম। এখন রাতের বেলা যখন হঠাৎ করে একটা ট্রেন যাইতে থাকে তখন ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে তাদের কাম কি? এখন তো ঘুমার আসা 2-3 ঘন্টা, তাদের না, টিভি মিভি কিচ্ছু নাই। বিনোদনের কি আছে? বিনোদনের ওই একটাই আছে, সেক্স। বাচ্চা পয়দার সবচেয়ে বড় উৎস কিন্তু রেল লাইনের পাশের বস্তিগুলা। আচ্ছা। অন্য কোনো বিনোদন তো নাই, বিনোদন বলতে এইটা। সুতরাং এই যে মৌলবাদীদের বিনোদন, ওরা তো টিভি হারাম, গান হারাম, অমুক হারাম তমুক হারাম করছে, ওদের কাছে বিনোদন আছে খালি এইটা, বিয়া করো, ধামধাম করো, বাচ্চা পয়দা করো, একদমই তাই। কুরুচি। তো ওদের এরাই বিনোদন যায়, হচ্ছে এইটা, এই এরা কুরুচিটা না, ওদের কাছে বিনোদন। এরা নারী শিক্ষাকে অপমানজনক মনে করে, এরাই যায় আবার হাসপাতালে নারী ডাক্তার খোঁজে। নারী চিন্তা ডাক্তার করে। খোঁজে, হ্যাঁ নারী ডাক্তার খোঁজে, মহিলা ডাক্তার আছে কিনা, সুন্দর করে হাসি দিবে কিনা। হ্যাঁ, তাহলে চিন্তা করেন। ওরাই আবার বলে যে ধর্ষণের চেয়ে পরকীয়া উপকারী। চিন্তা করা যায়। মানে তো এদের চরিত্র নিয়ে আজকের কথা বলা। আজকের ভিডিওটা আমরা এখানে একটু শেষ করতে চাচ্ছি, কারণ অলরেডি 31 মিনিট হয়ে গেছে। তো হ্যাঁ, গুলি খাইলো ওসমান হাদি এবং ইন্নানিল্লাহ হইলো মির্জা আব্বাস। এই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা একটা তথ্য খুব পরিষ্কার ভাবে পেলাম যে আসলে বিএনপি, আওয়ামী লীগ কিংবা মির্জা আব্বাস, শেখ হাসিনা কিংবা সজীব ওয়াজেদ জয় এইটা বিষয় না। আলটিমেট বিষয় হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে টান দিয়ে দিবে এবং মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে মুছে ফেলবে। আর এটা মুছতে পারলেই পূর্ব পাকিস্তান কামব্যাক করা সম্ভব, এবং ওরা সেটাই করছে। এবং একটা কথা বলি, জি। বিএনপি কে কেন বাজানো হবে? তারেক জিয়া গত কয়েকদিন আগে বলছে যে জামাতের ইতিহাস, অতীত ইতিহাস বাংলার মানুষ ভুলে নাই। 30 হ্যাঁ লক্ষ হ্যাঁ হ্যাঁ শহীদ, 2 লক্ষ মামুনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ, এটা কিন্তু হ্যাঁ। জামাত ভালোভাবে নেয় নাই। সুতরাং বাজাইতে হবে কারে? বিএনপি রে। জামাতই এই টার্গেট কিলিং এর পেছনে, এবং তার সবচেয়ে বড় জামাতেরই বিটিম ওই রাশেদ খান, তারা তারা সবাই হ্যাঁ, জানে। ওদের যে টার্গেট কিলিং, এই যে এইটাই তো তার প্রমাণ। ওসমান হাদি গুলি খাইছে কতক্ষণ হইলো, এর হ্যাঁ, মধ্যেই ঘোষণা দিয়ে দিছে যে ওরা জামাতের ওই ওসমান হাদির আসনে সাদিক কায়েমরে মনোনয়ন দিয়ে দিবে। তো এটা বোঝাই যায়। এটা বুঝাই যায় এগুলা। তো ভালো সুতরাং থাকুন, আমরা সুস্থ বসে থাকুন। থাকি, আমরা দেখতে থাকি 49 জন আরো কারা, হ্যাঁ, বাকি তবে হ্যাঁ, 49 জন। রাশেদ খানকে অবশ্যই গোয়েন্দা ডিপার্টমেন্টের উচিত রাশেদ খানকে অ্যারেস্ট করে এই ব্যাপারে তথ্য জিজ্ঞাসাবাদ করে। তথ্যের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা, এবং এমনকি কারা কারা মারা যাবে, কারা কারা টার্গেটে আছে এই বিষয়টা উদ্ঘাটন করা। কারণ আমরা চাই না জঙ্গি হামলায় মানুষ মারা যাক, কারণ ওরা সারা জীবন জঙ্গি হামলাকে প্রশ্রয় দিয়ে এসছে। এই যে ইনকিলাব মঞ্চ, এই যে বিএনপি, এই যে এনসিপি, ওরা দীর্ঘদিন জঙ্গিবাদকে মদত দিয়ে আসছে। আজকে জঙ্গিবাদের টার্গেটে ওরাই পরিণত হচ্ছে, অবশ্যই, শুধুমাত্র ক্ষমতা ভাগাভাগির খেলায়। সেটাই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আবার আসবো আমরা নতুন কোনো টপিক নিয়ে।